সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। প্রত্যেকটা শহরের কিছু না কিছু ইতিহাস থাকে। এই কলকাতাও অনেক ইতিহাসের সাক্ষী। স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, সেই স্বপ্ন দেখেই তো আমরা প্রত্যেকে আগে বেরোই। কিন্তু যদি স্বপ্নটাই কোনো সময় দুঃস্বপ্ন হয়ে ওঠে, সেটা পিছনে তাড়া করে বেড়ায়, ট্রমা হয়ে ওঠে, তাহলে কি হয়? সেটা ইলিউশন না ডিলিউশন, নাকি হতে চলেছে কোনো হ্যালুসিনেশন? সেরকমই একটা গল্প আসতে চলেছে এবার পুজোয় 18তে 72। একটা স্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, প্রত্যেক দিন একই স্বপ্ন। ইট হ্যাজ সাম কানেকশন। আর আজকে আমাদের সাথে আড্ডায় রয়েছে, অর্থাৎ সিটি সিনেমার সাথে আড্ডায় রয়েছেন পরিচালক এবং অভিনেতা জ্যামি ব্যানার্জি। ওয়েলকাম টু সিটি সিনেমা। ওকে, আমরা 18তে 72 এই ছবিটার ট্রেলারটা দেখে যতটা বুঝতে পারছি, সেটা হচ্ছে কোথাও একটা আমরা ব্যাকেও চলে যাব, সেখানকার একটা গল্প উঠে আসছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে 2018 এবং 1972 এইটা কিভাবে কানেক্ট হচ্ছে? কানেকশনটা গল্পের প্রেজেন্টটা হচ্ছে 2018, যেখানে একজন পুলিশ অফিসার স্বপ্নের মধ্যে দিয়ে 1972 দেখতে পাচ্ছে। তো সেটা কেন দেখছে, বারবারই কেন একই স্বপ্ন দেখছে, প্রত্যেক দিনই একই স্বপ্ন, তো তার পেছনের যে কারণটা আছে সেইটাই হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু আর কি। তো সেটাই নিয়ে পুরো গল্পটা আর কি তৈরি। ঠিক তাই, আমরা যেটা ট্রেলারও দেখতে পেলাম যে কোথাও একটা না স্বপ্নটা তাড়া করে বেড়াচ্ছে তোমাকে, মানে সেটা ট্রমা হিসেবে কাজ করছে। আর কিন্তু কেন তারা করে বেড়াচ্ছে? এক্স্যাক্টলি। একই স্বপ্ন, মানে যেটা কোনো অবাস্তব, মানে এই হয় না যে একটা লোক একটা স্বপ্ন রোজই একইভাবে দেখছে, কেন দেখছে? তো নিশ্চয়ই কেউ কোনো বক্তব্য বলতে আসছে বা কোনো হরর কানেকশনও হতে পারে সেখানে। তো অনেক কিছু আছে এর মধ্যে। মানে তুই স্বপ্নে দেখছিসটা কি? 72। ঠিক তাই, যেহেতু তুমি বললে যে হরর একটা কানেকশন আমরা দেখলেও দেখতে পারি, এবং ট্রেলারে যতটা আমরা দেখতে পেয়েছি যে এখানে সাসপেন্স রয়েছে, থ্রিলিং একটা ব্যাপার রয়েছে, তার সাথে কোথাও কি হরর কানেকশন রয়েছে? ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম। হ্যাঁ, আছে 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 আছে, কিন্তু ওই ভয় দেখানো ভূত নয়। আচ্ছা, কেউ হয়তো তার কোনো যন্ত্রণা বলতে আসছে, কেউ হয়তো তার কোনো কথা ওকে জানাতে আসছে, সেটাও হতে পারে, বাট ওই ভয়ের ভূত নয়। এটা অন্য একটা সাইকোলজিক্যাল প্রবলেম থেকে একটা হরর এস্টাবলিশমেন্ট করা আর কি। রাইট। এবার আমি জিজ্ঞেস করবো যে জ্যামি কি নিজে ভূতে বিশ্বাস করে? ভগবানে করলে তো ভূতে করতেই হবে, এটা আমার গল্পেরই ডায়লগ আছে। একদম। তো না বলাও ভুল, হ্যাঁ করি, কিন্তু দেখিনি কখনো করি। মানে কখনো ফিলও করেনি এই ছবির শুটিং এর সময় যদি কিছু কথা বলি? না, ভৌতিক কিছু ব্যাপার কখনো ফিল হয়নি? হ্যাঁ, পুরোনো বাড়িতে শুটিং করতে গিয়ে একটা গা ছমছমে ব্যাপার ছিল, কিন্তু ওটা তো একটা অ্যাডভেঞ্চারের মধ্যেই পড়ে গেছে আর কি। এটা আচ্ছা। ভালো লেগেছে বিষয়টা। আমি কি জানতে পারি আপনি কে? ভগবানে বিশ্বাস করেন করি। আর ভূতে? রাইট, যেহেতু তুমি পুরনো বাড়ির কথা বললে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলি যে 1972 মানে একটা পুরনো সময় চলে যাও, এবং সেই সময়টাকে মাথায় রেখে লোকেশন সিলেক্ট করা কিন্তু একটা খুব চাপের ব্যাপার। তো কারণ এখন বিষয়টা হচ্ছে 1972-এর আমাদের যেহেতু কোনো রকম আর্টিফিশিয়াল সেট বানানো হয়নি, তো সেক্ষেত্রে আমাদের পুরোটাই ওই রিয়েল লোকেশনের উপর বেস করে করতে হয়েছে। তো এখন নর্থ কলকাতায় রিয়েল লোকেশন পাওয়া সেই ওরকম ব্যাকড্রপের খুবই মানে জটিল বিষয় আর কি। সব জায়গাতে কিছু না কিছু এমন এমন জিনিসপত্র হয়ে গেছে যেখানে আর ওই পুরোনো ফ্লেভারটাকে এস্টাবলিশ করা যাবে না। তো সেখান থেকেও ঘুরে ঘুরে লোকেশন হান্টিং করে 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 কিছু জায়গা আমরা সিলেক্ট করেছিলাম, যেখানে ফাইনালি আমরা জোন ধরে কাজটা করতে পেরেছি। খুব বড় ওয়াইডভাবে আমরা করতে পারিনি, বাট জোন ওয়াইজ আমরা কাজটা করতে পেরেছি। তো এই যে লোকেশন খুঁজে পাওয়া এবং সব কিছু, কিন্তু তার সাথে আমরা যেটা জানি যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তুমি কিন্তু একজন আইটি প্রফেশনাল। তো আইটি প্রফেশনাল এবং প্লাস তোমার এই অভিনেতা হিসেবে তোমার কাজ, এই দুটোকে ব্যালেন্স কিভাবে করো? ব্যালেন্স মানে করে আসছি, বিগত 8-9 বছর ধরে ব্যালেন্স করে আসছি। আমার আইটি প্রফেশনাল জীবন, আইটি জীবন আমার প্রায় 10 বছর হবে এবার। মানে আমি 2012-এ TCS জয়েন করি, তো এখনও পর্যন্ত একই কোম্পানির এমপ্লয়ি আমি, যেটা 2022-এ আর কি 10 বছর কমপ্লিট হবে। তো তখন থেকেই আমি অভিনয়টা করতাম। তখন হয়তো অভিনয়টা করতাম, হয়তো থিয়েটার করতাম। তারপর আস্তে আস্তে যখন আমি ছবি করি, তো ব্যাপারটা হয়তো কোথাও ওরা গিয়েও জানে, মানে আমি যখন অফিসে বলি যে ছুটি নেওয়ার কথা বা কিছু, তখন ওরা জানে যে আমি একটা নয় শুটিংয়ের ইনভলভমেন্ট আমার আছে, ওই জন্য আমি নিই। তো সেটা জানে। তো এবার আমাদের তো যেহেতু পুরো অফিসের কাজটা যে প্রজেক্ট স্পেসিফিক হয়, আজকে এই প্রজেক্ট, কালকে 2 মাস পরে একটা অন্য প্রজেক্টে, তো সেইখানে কোনো সময় গিয়ে একটুখানি ম্যানেজ করতে অসুবিধা হয়।
তো যেখানে ম্যানেজ করতে পারি না সেখানে আমি মানে ছেড়েই দিই আর কি, ওটাকে করে দিই, কোনো অন্য কাজে একটা অন্য প্রজেক্ট খুঁজি যেখানে আমি আমার নিজের মতো করে আর কি কাজটা করতে পারবো। আচ্ছা, এটাই চলে এসছে বরাবরই। তবে হ্যাঁ, অফিস আওয়ারে যখন কোনো যদি কাজ থাকে সেক্ষেত্রে কাজ করতে পারলাম না, তখন রাত জেগে কাজ করতে হয়। তো ওটা একটা চ্যালেঞ্জ, ওটা একটা হিউজ চ্যালেঞ্জ। তো যেহেতু অভিনয়টা ভালোবাসি, অভিনয়টাকে মানে এগিয়ে নিয়ে যেতে চাই সামনের দিকে, তো সেক্ষেত্রে করতে হবে যতদিন পারি। ঠিক। যেহেতু তুমি অভিনেতা হওয়ার কথা বললে, তার মানে এই অভিনেতা হওয়ার স্বপ্ন কি ছোটবেলা থেকেই রয়েছে? যেহেতু তুমি বলে যে থিয়েটারও তুমি করে এসছো। হ্যাঁ, একদম ছোটো থেকে, একদম ছোটো থেকে। স্কুলের সময় করতাম, ওই নাটক করতাম স্কুলে। তারপর যখন কলেজে উঠি, কলেজেও কিছু পারফরমেন্স করেছি। আচ্ছা। ডান্স করতাম, তখন ডান্সের প্রচুর পারফরমেন্স করেছি এক সময়। তারপর আস্তে আস্তে কলেজে যখন শেষ হলো তখন আর থিয়েটারটা কন্টিনিউ করতে পারিনি, খুব কম করতাম। তখন ওই মডেলিং, ছবি এসব দিকে আস্তে আস্তে ইনভলভ হয়ে গেছি। একটু আউট অফ দ্য বক্স একটা কথা বলছি, যে তোমাকে দেখে যেটা যতদূর আমাদের মনে হয় যে, এবং তুমি প্রিভিয়াসও অনেক কাজ করে এসছো, কিন্তু এখানে না একটা টাইপকাস্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে বলি যে তোমাকে প্রথমবারের জন্য বোধহয় আমরা প্রোটাগনিস্ট না অ্যান্টাগনিস্ট, সেটা তো লোকেরা ছবি দেখতে গিয়েই জানতে পারবে বেসিক্যালি, বাট আমরা যে রোলটায় তোমায় দেখতে পাচ্ছি সেটাই কখনো আমরা দেখতে পাইনি এর আগে। তোমাকে সবসময় আমরা কিন্তু অ্যান্টাগনিস্ট হিসেবেই দেখে গিয়েছি। তো সেইটা নিয়ে কী বলবে তোমার প্রিভিয়াস কাজগুলোকে নিয়ে? ওই যে টাইপকাস্ট মানে জ্যামিকে কাস্টিং করবো ওরকমই, মানে নেগেটিভ ক্যারেক্টার, চোখে সুরমা থাকবে, বন্দুক থাকবে, হ্যাঁ, এরকম কোনো ক্যারেক্টার, ডন। তো এই বিষয়গুলি করে এসেছি, তো এনজয় করেছি বিষয়টা। কিন্তু সবসময় তো একই জিনিস করতে ভালো লাগে না, একটা চেঞ্জেস প্রত্যেকেরই দরকার পড়ে। তো সেই চেঞ্জেসের জায়গা থেকে একটা গল্প ভাবা, আমি প্রচুর কন্টেন্ট ভাবি, মানে যখনই আমি মানে আমার আসে অনেক কন্টেন্ট আমার রেডি আছে, তার মধ্যে 18-72 একটা যেটা আমি করতে পেরেছি, ভবিষ্যতেও আরও কিছু করার ইচ্ছা আছে। তো এরকম কন্টেন্ট আমি ভাবতে থাকি, সেগুলোকে এক্সিকিউশন করার জন্য যদি আমার মনে হয় যে আমি লিমিটেড বাজেটে করতে পারবো, আমি শুরু করে দিই। আর যদি মনে হয় যেটার জন্য বিরাট বাজেট লাগবে, আমি হোল্ড করি না। তো এইরকমভাবে হ্যাঁ বলতে পারো যে একটা অভিনয়ের খিদের জন্যই বা একটু অন্যরকম চরিত্রে অ্যাক্টিং করার জন্যই হয়তো 18-72 বানিয়েছি। এটা ওয়ান অফ দ্য কজ বলতে পারো। তো হ্যাঁ, এখন অবধি না, রিসেন্টলি আমি একটা কাজ করেছি মৌচাকে, শান্তন ঘোষালের মৌচাক করেছি। তো সেইখানে আমি একটা অন্যরকম চরিত্র করেছি, একটু কমেডি চরিত্র, নেগেটিভ কিন্তু কমেডি আছে ওর মধ্যে, কমেডি আছে, একটু অন্যরকম চরিত্র যেগুলো করে আসি নর্মালি, তার থেকে বাইরে বেরিয়ে একটা অন্যরকম চরিত্র করেছি। আবার লালবাজারে আমি আবার একদম সেই শওকত আলী, একদম টিপিক্যাল ওই গুন্ডা যে মার্ডার করে বেড়াচ্ছে, থ্রেট দিয়ে বেড়াচ্ছে, এরকম টাইপের করেছি। তো এখন আমি কিছু চেঞ্জেস করছি আর কি, নিজের প্রোডাকশনেও কাজে আমি করছি, চেঞ্জেস করছি, অন্য যে অফার পাচ্ছি সেখানেও একটা চেঞ্জেস আমি পাচ্ছি আস্তে আস্তে। তো এক্সপেরিমেন্ট করতে থাকলে পাবোই, ঠিক। একদিন না একদিন পাবো। তোমাকে আমরা যে চরিত্রটায় দেখছি, ইভেন যে মিস্টার বর্ধনের চরিত্রে, পুলিশ অফিসারের চরিত্রে, তো সেই চরিত্রটা একটা অন্যরকম কিছু আমাদের প্রেজেন্ট করতে চলেছে দর্শকদের কাছে। তো এবার যদি বলি যে আইটি প্রফেশনাল, অভিনেতা, এই দুজনের বাইরে গিয়েও তোমাকে আমরা কিন্তু ডাইরেক্টর হিসেবেও পাচ্ছি, একটা ফুল লেন্থ ছবি ডেবিউ করছো তুমি, তো মানে ডাইরেক্টর হিসাবে। তো এই ডাইরেকশনের কাজটাকে খুব প্রেশার ছিল করার সময়? না, আমি কোনো প্রেশার ফিল করিনি, কারণ আমি যখন অভিনেতা হই, আমার যখন জার্নির একদম শুরুর দিকে, তখন আমি এভাবেই অভিনয় করেছি, মানে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ডিওপির সাথে আলোচনা করে যে আমি কী শট নেব বা আমি কীভাবে নিজেকে পোর্ট্রে করতে চাইছি, সেই ব্যাপারটাকে ওকে পুরো বুঝিয়ে দিই, তখন আমি ক্যামেরার সামনে অভিনয় করতাম। তো এই প্রচুর শর্ট ফিল্মস আমি এভাবে করেছি। তো এইটা আমার কাছে ইউজ টু, মানে এটা আমার কাছে অসুবিধা কিছু নেই। মানে যখনই আমার মনে হবে যে আমি অভিনয়ের দিক দিয়ে সেই খিদেটা আমার পূরণ হচ্ছে না, তখনই আমি আবার নতুন করে কিছু একটা করে নিতে পারবো। মানে গল্প ভেবে বলো, কোনো চরিত্র যদি আমার করতে ইচ্ছা করে। তো আমার না, প্রথম থেকে আমার একটা নিজের ইচ্ছা ছিল ছোটো থেকেই, যেটা হচ্ছে আমি একটা অ্যাকশন হিরো হব। তো সেইটা সামহাউ গিয়ে হয়নি, 18-72 অ্যাকশন ছবি নয়, বাট কোথাও গিয়ে সেই ফ্লেভারটা রাখতে পেরেছি মানে ক্যারেক্টারের মধ্যে। আর আমি অক্ষয় কুমারের খুব বড় ফ্যান, তো ওকে দেখি আমার 90s থেকে, যখন আমার ছোটোবেলা চাইল্ডহুড থেকে আমি ওর বড় ফ্যান। তো ওই একটা তো মনের মধ্যে কাজ করেই যে একটা ওরকম টাইপের হতে হবে। তো অভিনেতাদের সব থেকে বড় জিনিস তো এজ না, যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে তখন দেখবে তোমার আরও না মানে খিদেটা বাড়তে শুরু করেছে যে হচ্ছে না কীভাবে হবে। তো সেই জায়গা থেকেই চ্যালেঞ্জ, সেই জায়গা থেকেই 18-72, সেই জায়গা থেকেই নতুন মুখদের ইন্ট্রোডিউস করা। আমার ছবিতে প্রত্যেকে নতুন, প্রত্যেকেই নয় কেউ তোমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কেউ ধরো কী বলবো, মানে কাজ করেছে, কিছু কাজ সিরিয়ালে কাজ করেছে হয়তো, বাট সেভাবে এক্সপোজার পাচ্ছিল না, সেরকম কেউ আছেন। তো প্রত্যেককে নিয়ে, প্রত্যেকটা নতুন মুখকে নিয়ে আমার এই জার্নিটা আর কি। তো আমি শুরু থেকে এটা জেনেই করেছি যে নতুনদের নিয়েই করবো, আর এখন আমি স্টিক যে আমি পরবর্তী কাজ করবো সেটা নতুনদের নিয়েই করবো। মানে
অ্যাজ আ ডাইরেক্টর তুমি নিজেও নতুন মুখদেরকেই চান্সটা দিতে হ্যাঁ, চাইছো, হ্যাঁ। তাদের থেকে কাজটা তুমি আরো বেশি একদম, পেতে চাইছো। একদম। আর প্রত্যেকের ইকুয়াল ক্যারেক্টার, কারোর কম বেশি কিছু ক্যারেক্টার নেই, মানে যারা লিডিং এ আছে প্রত্যেকেরই চরিত্রের একটা করে ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, আমরা যেটা ট্রেলারে ঝলকও দেখতে পেয়েছি এবং বোঝা যাচ্ছে প্রত্যেকেরই একটা আলাদা করে জায়গা ফুটে উঠবে। কিন্তু আমি যদি বলি যে একজন ডাইরেক্টর হিসেবে, মানে তুমি যতদিন অভিনয় করছো এবং আরও করবে, তো সেইখানে একজন ডাইরেক্টর তোমাকে তোমার ভেতর থেকে অভিনয়টা বার করিয়ে নিতে পারেন, সেটা তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি সেটা পোর্ট্রে করো। কিন্তু যখন তুমি নিজেই ডাইরেক্টর এবং নিজেই অ্যাক্টর, সেখানটায় কি কোনো রকমভাবে তোমার কোনো প্রবলেম হয়েছিল কাজটা না, করার সময়? মানে কাজের আগে তো একটা হোমওয়ার্ক থাকে, যে যখন আমি গল্পটা লিখেছি বা যখন আমি কোনো চরিত্রে জন্ম দিয়েছি, তো সেক্ষেত্রে আমি অভিনয়ের প্যাটার্নটা ভেবেছি যে না, ওকে এরকম করলে ভালো লাগবে বা আমাকে এরকম করলে ভালো লাগবে। তো এটা আগে হোমওয়ার্ক হয়ে গেছিলো যে আমি কীভাবে থাকবো, কীভাবে কথা বলবে, ক্যারেক্টারটা কীভাবে হাঁটাচলা করবে, সবটাই আগে থেকে প্রিপ্ল্যান। তো সেক্ষেত্রে শুটিংয়ে গিয়ে কোনো রকম অসুবিধা হয়নি। আগে থেকে আমরা রিহার্সাল করে, তোমার ওয়ার্কশপ করে ব্যাপারটাকে বসিয়ে নিয়েছিলাম প্রত্যেকে, যতজন আমাদের লিডিং ক্যারেক্টার প্রত্যেকেই তাই করেছে। তো খুব একটা অসুবিধা, কিছু চ্যালেঞ্জেস হয়নি এক্ষেত্রে। ওকে, তো সাসপেন্স থ্রিলারে যেটা মেন কাজ করে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং আমরা সেটা ট্রেলারেও দেখতে পেয়েছি, বেশ ধাঁসু একটা ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে। তো এই মিউজিক নিয়ে কি বলবে, তোমার ছবিতে যে মিউজিক ইউজ হয়েছে? ছবির বিজিএম যিনি করেছেন ওনার নাম হচ্ছে গৌরব রয়। উনি, আমি একটা সত্তা আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমি একজন মিউজিক ডিরেক্টর, আমি গান করি। মানে আমার প্রথম ইন্ডাস্ট্রিতে আসা অ্যালবাম লঞ্চ করে, নিজের বানানো গান, নিজের সুর দিয়ে নিজে গেয়ে আমি অ্যালবাম লঞ্চ করেছিলাম 2011-তে। তো তারপর আস্তে আস্তে তো বাকি তো যা হয়েছে হয়েছে। তো আমি ভেবেছি যে যখনই আমি কোনো নিজে কাজ করব, সেখানে গানের লেখা বলো বা সুর বলো, যদি আমার দ্বারা হয় আমি করব, যদি আমার সেটা জনারের বাইরে হয় তাহলে অন্য কাউকে দিয়ে করাবো। তো সেই আমার প্রথম দিন থেকে গৌরবদাই আমার সঙ্গী। গৌরবদাই আমার প্যাটার্নটা, আমি কী চাইছি গানটা, সেটা ভালো জাজ করতে পারে, করে সেখানে কী অ্যারেঞ্জমেন্ট হবে, কী হতে পারে। তো সেখান থেকে গান বলো, সেই গানের জার্নি আস্তে 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 ছবিতে, তো ছবিতে সেখানেও আজকে বিজিএম করেছেন, পুরো ছবি মিউজিক এক হাতে সামলেছেন, খুব ভালো করেছেন। বিজিএমের কাজ অসাধারণ হয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে, ছবির একটা গান আছে যে গানটা আমার সুর করা, একটাই গান আছে, লাস্টে যেটা আছে ওটা আমার সুর করা। কথা লিখেছে হচ্ছে সায়ন্তন ধারা, তো অ্যারেঞ্জমেন্ট করেছে আবার সেই গৌরবদা। তো গৌরবদা আমার সাথে মিউজিকের প্রথম থেকেই জড়িয়ে আছে আর কি। এই যে তুমি গানের কথা বললে, তো সেই গানটা একটা মানে কি ফ্লেভার পাবে দর্শকরা এই ছবিতে? এই গানটা থেকে কি মানে দিচ্ছে আমাদেরকে? গানটার জনার হচ্ছে হার্ড রক, কিন্তু গানটার মধ্যে পুরো ছবিটারই বক্তব্য বলা আছে। ছবিটা আমরা কী দেখলাম, 2 ঘন্টা ধরে যেটা দেখলাম, সেটা ওই 5 মিনিটের গানের মধ্যে বলা আছে। এবার তো তোমার 3টে ব্যাপার আমরা জানলাম, সেটা হচ্ছে ডাইরেক্টর, অ্যাক্টর এবং মিউজিক ডাইরেক্টর, রাইট? কিন্তু যদি বলি যে এই 3টে সত্তার মধ্যে তুমি কোনটাকে আগে রাখবে, মানে তোমার পার্সোনাল চয়েস কোনটা, কোনটাকে তুমি অবশ্যই অভিনয় করার জন্যই এত কিছু করা। মানে হতে পারে না যে আমি অভিনয় তো করছি, এবার যখন মনে হচ্ছে যে আমি অভিনয়টা এটা চাইছি হচ্ছে না, আমি ওয়েট করতে পারবো না, আমি নিজে করে নেবো। ওই ক্যারেক্টারটা যদি মনে হয় যে আমি করতে চাই, আমি ওটা কোনোভাবে ঠিক ডেভেলপ করে আমি একটা কাজ করে নিতে পারবো। ওখানে আমার একটা প্রোফাইল হয়ে গেলো যে আমি ওরকম একটা কাজ করেছি। কবে আমাকে অফার করা হবে তারপর আমি করবো, এটা অনেক লং প্রসেস আর কি, এটা নিয়ে আর পারছি না। প্রায় 10 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, আরও 10 বছর ওয়েট করতে হবে, আমি ওটা করতে পারবো না। যা আসছে আসুক, তার সাথে আমি নিজে এক্সপ্লেন করতে থাকি আর কি। তো ওই জায়গা থেকে করা। কিছুক্ষণ আগেই তুমি বলছিলে তোমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে 90s-এর অক্ষয় কুমার। যেহেতু ছবি দেখে দেখে বড় হয়েছে, তো সেইটাই তুমি মানে নিজের মধ্যেও রাখো। যদি বলি ফেভারিট অ্যাক্ট্রেসকে, এখন এই মুহূর্তে ভালো লাগছে কিয়ারা আডবাণী, এই মুহূর্তে শেরশাহ, মানে ওটা দেখার পর বিশেষ করে আর কি। তো আগেও ভালো লেগেছে, মানে অভিনয়টা যে এত ভালো করতে পারে সেটা দেখার পরই আর কি, শেরশাহ দেখার পরই আর কি, মানে অদ্ভুত চমকে গেছিলাম। তো এখন মোটামুটি ফার্স্টে কিয়ারা। রাইট। আচ্ছা, আমি যদি তোমাকে একটা সিচুয়েশনের কথা বলি যে অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার সামনে কোন মুভিকে তুমি মানে বেছে নেবে, মানে হয় না যে অনেকের অনেক চরিত্র পছন্দের চরিত্র থাকে, তুমি যেটা একটু আগে বলে যে তুমি অ্যাকশন হিরো হতে চাও, তো তুমি সেই হিসেবে কোন ছবিকে বেছে নেবে, মানে যে ছবিটা তোমার ড্রিম প্রজেক্ট হতে পারে? কোনো অবধি সেরকম কিছু নেই, মানে অফার কিছু নেই হাতে। বাট আমি একটা অন্য ধরনের চরিত্র করলাম, সেটা হচ্ছে বাংলাদেশের শাপলা মিডিয়া বলে একটা হাউস আছে, ওনারা কলকাতায় অনেকগুলো কাজ করছেন। শামীম আহমেদ রনি বলে ডিরেক্টর আছেন উনি, ওনার একটা ছবি আছে অগ্নিবীণা বলে, তো এখানে একদম অন্য রকমের একটা চরিত্র প্লে করলাম। ওখানে মানে ওই 1970 বাংলাদেশের 70 সম্বন্ধে একটা ওই ব্যাপার ছিল। তো একটা পরিবারের গল্প, যারা একটা বাড়ির মধ্যে আটকে আছে আর বাইরে তোমার ওই মুক্তিযোদ্ধারা
করছে, আন্দোলন করছে। তো সেই প্রেক্ষাপটের মধ্যে একটা বাড়ির মধ্যে গল্প, সেখানে আমি একটা মানে নেগেটিভও বলবে না, আবার পজিটিভও বলা যায় না, কাকার রোল প্লে করেছি একটা, মানে কম বয়সী কাকা যে পাকিস্তানের সাপোর্টার অথচ বাংলাদেশে থাকে আর কি। সেই নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ওটা প্লে করেছি, ওটা বেরোবে খুব তাড়াতাড়ি। মানে অনেকগুলো কাজ আসছে, এবার কোনটা কবে আসছে এখন এই মুহূর্তে ঠিক বলে আমিও জানি না যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। তো এই হচ্ছে, এবার অ্যাকশন ছবি যদি করতে হয় তাহলে আমি ফার্স্টে বলবো যে যদি বেবি টাইপের কোনো ছবি হয়, সেরকম জায়গাতে নিজেকে দেখার একটা ইচ্ছা আছে বাংলায় যদি কখনো হয়, যদি আমি কখনো করতে পারি বা যদি অফার পাই, সব মিলে ওরকম একটা চরিত্র, ড্রিম ক্যারেক্টার দেখা যাক। ওকে, এবার যদি বলি ডিরেক্টর হিসেবে যে তুমি এমন কোন ছবি তোমার চোখে রয়েছে যেটা তুমি ডাইরেক্ট করতে চাও বা সেই ছবিতে মানে নিজেকে খুঁজে পেতে চাও? না, আমি আরেকটা ছবি ডিরেক্ট করছি ইভেন, ওটার নাম হচ্ছে হচপচ, একদম স্ল্যাপস্টিক কমেডি, মানে এই জনার থেকে, এই কন্টেন্ট থেকে বেরিয়ে গিয়ে একদম একটা লাইট হার্টেড এন্টারটেনার করছি আর কি। তো অন্যরকম আর কি, ওটা একটু মানে কি বলবো, ছবিটা পরে ভালো লাগছে বেশ, মানে গল্পটা আমার নয়, গল্পটা আমার বন্ধুর গল্প, সে এই ছবিতে অভিনয়ও করেছে আর কি, 1872 অভিনয় করেছে, প্লাস হচপচেও মেন ক্যারেক্টার করছে। আমি এখানে অভিনয় করছি না, এখন অবধি করছি না, তো ওটা করছি। তারপরে একটা ভূতের গল্প ডিরেকশন করার কথা চলছে আর কি, ওটা নভেম্বর ডিসেম্বর থেকে আর কি ফ্লোরে যায়, ওটাও ডিরেক্ট করবো, অ্যাক্টিং করবো, দুটোই মেন চরিত্রে আমি করবো। তো এই দুটো আপাতত লাইন আপে আছে। তো 1872 এই ছবিটার মানে শুটিং ডেজ কতদিন ছিল, মানে কতদিন তোমাদের? 16 দিন মাত্র। 16 দিন, কারণ আমাদের তো মানে বেসিক্যালি সেকেন্ড হাফের পর থেকে একটা জায়গায় গল্পটা আবদ্ধ হয়ে যায়, তার আগে ফার্স্ট হাফে অনেক ট্রিটমেন্ট ছিল, নকশালের ব্যাকড্রপ ছিল, তো সেক্ষেত্রে আমাদের সেখানে আউটডোর করতে হয়েছে অনেক, বাট সেকেন্ড হাফের পর থেকে আমরা মোটামুটি আমাদের শুটিংটা খুব তাড়াতাড়ি করতে পেরেছি আর কি, যেহেতু লোকেশনের ভেরিয়েশন খুব একটা ছিল না, ওই জন্য করতে পেরেছি। তো 16 দিনে হয়ে গেছে আমাদের। তো 1872 এই ছবিটার যেটা আমরা প্রেক্ষাপটটা দেখতে পাচ্ছি যে নকশাল আন্দোলন, ছাত্রদের মধ্যে তখন যে আন্দোলনটা হয়েছিল যেটা পুরোপুরি একদম নাড়িয়ে দিয়েছিল সকলকে, তো সেই ঘটনাটা তুলে ধরেছে। এই প্রেক্ষাপটটা বাছার পিছনে কি কারণ রয়েছে? না, আমার গল্পে ওটা একটা জাস্ট পার্ট মাত্র, মানে নকশালটাই আমার গল্পের বক্তব্য নয় আর কি, বক্তব্যটা 2018, সেইখান থেকে যখন 72কে কানেক্ট করছে তখন সেই জায়গায় কোনো একটা ঘটনা হয়েছিল, যে ঘটনাটার জন্যই আজকে এত কিছু করা। মানে আমরা যখনই বরাবর নকশাল ছবি দেখেছি আর কি, তো সেইখানে আমার মনে হয় না যে কংগ্রেস অ্যাঙ্গেল দেখানো হয়েছে বলে, তখন কংগ্রেসেরও কিন্তু একটা ইম্প্যাক্ট ছিল, তো সেইটা আমরা হালকা করে এখানে দেখানোর ট্রাই করেছি, যে ওই বুর্জুয়া যে কনসেপ্টটা ছিল তখন একটা বন্ধুত্ব, মানে কেমনভাবে বন্ধুত্ব হতো, কীভাবে বাম থেকে অতিবাম করা হতো, এই কিছু ট্রিটমেন্ট আমরা দেখিয়েছি। তো সেক্ষেত্রে একটা বন্ধুত্বের গল্প আছে, তো সেটা একটা পার্ট, বাট সেটা এন্টায়ার গল্প জুড়ে কিন্তু নেই, নকশাল একটা পার্টেই আসছে আর কি। আর এই নকশালকে কেন্দ্র করেই আমাদের গল্পের যে মেন অ্যান্টাগনিস্ট যিনি আছেন তিনি গল্পে এন্ট্রি করছেন। তুমি গীতা পড়েছো? মাও সে তুম, এটা আমাদের গীতা। ফাইন, ছবি সামনেই আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে, তো তার আগে তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে, সিটি সিনেমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে এই ছবি নিয়ে? এটাই বলবো যে 24 তারিখ আমার ছবি 1872 আসছে, স্বল্প পরিসরেই আসছে আর কি, তো চাইবো প্রত্যেকেই আপনারা ছবিটা হলে গিয়ে দেখুন, আপনাদের মতামত বক্তব্য যা আছে আপনারা ওপেন বলতে পারেন, খারাপ লাগলেও বলতে পারেন, ভালো লাগলেও বলতে পারেন, বাট অ্যাটলিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির পাশে থাকুন যাতে আমরা আরও কাজ পরবর্তী দিনে করতে পারি। এবং এরকম একটি ছবি আসতে চলেছে যে ছবিটি কিন্তু একই সাথে এখনকার সময়ের সাথে সাথে আপনাদের ফিরিয়ে নিয়ে যাবে পুরনো সময়েও, আর তার সাথে তো রয়েছে কিছু সাসপেন্স, তাই দর্শকরা প্রত্যেকে কিন্তু হলে গিয়ে দেখুন 1872। আর সিটি সিনেমার পর্দায় নজর রাখুন এরকমই তারকাদের আরও সাক্ষাৎকার পাওয়ার জন্য। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।